প্রেম, ভালোবাসা, বিয়ে এসবের মধ্যে নেই। এই বলে একসময় ঘর ছেড়েছিলেন বিপ্লবী ভগৎ সিং, কিন্তু শেষ পর্যন্ত মন থেকে ভালোবেসেছিলেন এক বঙ্গ ললনাকে। সেই ভালোবাসায় না ছিল কোনো অবাঞ্ছিত মোহ বা অন্যায় আবদার, ছিল না শারীরিক চাপ পাওয়ার হিসেব নিকেশও, কিন্তু প্রাণ ছিল, প্রেম ছিল আন্তরিক। অগ্নিযুগে আগুন নিয়ে খেলা করা বিপ্লবীদের অনেকেই নারীর সঙ্গে প্রেম করাকে অসঙ্গত মনে করতেন। সেই ধারণাই শেষ পর্যন্ত ভগৎ সিংকে ফাঁসির দড়ি পর্যন্ত টেনে নিয়ে গিয়েছে, এমনটাই ধারণা গবেষকদের। ভগৎ সিংয়ের ভাই এবং আরও কিছু বিপ্লবীর সঙ্গে তথ্য সংগ্রহ করে ভারতের কমিউনিস্ট পার্টির দক্ষিণ দিল্লি জেলা কমিটির প্রাক্তন সম্পাদক তথা দৈনিক হিন্দুস্তান পত্রিকার নিউজ এডিটর বিশ্বামিত্র উপাধ্যায় সে কথা লিখেছিলেন তার ভারত কা মুক্তি সংঘর্ষ और রুশিক্রান্তি বইতে। তখন এ নিয়ে বিশেষ আলোড়ন হয়নি। সাংবাদিক কুলদীপ নায়ার এই বিষয়ে লেখার পরেই অনেকে এই বিষয়টিকে গুরুত্ব দিতে শুরু করেছেন। ভগৎ সিং বিপ্লবী আন্দোলনের যোগ দেওয়ার পর থেকে বাংলার বিপ্লবীদের দ্বারা, বিশেষ করে শচীন্দ্রনাথ সান্যালের দ্বারা প্রভাবিত হন। তাদের সংগঠন হিন্দুস্তান সোশ্যালিস্ট রেভলিউশনারি আর্মিতে শপথ নেওয়া হয়, নেতার ডাক পাওয়ার সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে আসতে হবে, পিছুটান চলবে না। ভগৎ সিংও কিন্তু সেই শপথ নেন। এদিকে ভগতের ঠাকুমা তার বিয়ে দিতে বদ্ধপরিকর। পাত্রী দেখছেন, বিয়ের নির্ধারিত দিনও এগিয়ে আসছে। বাধ্য হয়ে ভগৎ সিং একটি চিঠি লিখে ঘর ছাড়লেন। তাতে লিখলেন, আমার জীবনের লক্ষ্য দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম, জাগতিক আনন্দে উৎসুক নয়। আমার শিখ ধর্মে দীক্ষার সময় কাকা আমাকে কোনো একটা শপথ নিতে বলেছিলেন, আমি দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলাম। সেই শপথ মেনে আমি আমার সব সুখ বিসর্জন দিয়ে দেশের কাজে চললাম। ভগৎ সিং কানপুরে এসে খবরে কাগজ বিক্রি করতে করতে বিপ্লবীদের দলে আসেন। নাম বদলে হলো বলবন্ত সিং। বিপ্লবী গণেশঙ্কর বিদ্যার্থী তাকে দা প্রতাপ পত্রিকায় কাজ দেন। বাড়ির লোকেরা অনেকে খোঁজ ধরতে পেরে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। এরকম একটা সময় ভগৎ সিংয়ের সঙ্গে দুর্গাবতী দেবীর কোনো পরিচয় ছিল না। তিনি ছিলেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির সতীর্থ ভগবতী চরণ বেহরার স্ত্রী। 1907 সালের 7ই অক্টোবর এই বাঙালি পরিবারে দুর্গাবতীর জন্ম। 11 বছর বয়সে বিয়ে হয় ভগবতী চরণের সঙ্গে। এরপরে স্বামীর সঙ্গে থাকতেন লাহোরে। 1926 সালে লাহোরে বিপ্লবী কর্তার সিং সরাববার 11তম শহীদ দিবস পালনের মধ্যে ভগৎ সিংদের নওজওয়ান ভারত সভার সদস্যা দুর্গাবতী দেবী পাত প্রদীপের আলোয় আসেন। তার 2 বছর পর 17 ডিসেম্বর 1928 সাল লালা লাজপত রায়ের হত্যাকারী J.A. স্কটকে হত্যা করতে গিয়ে ভগৎ সিং ও শিবরাম রাজগুরু লাহোরে ব্রিটিশ অফিসার J.P. স্যান্ডার্সকে গুলি করে হত্যা করেন। তার 2 দিন পর দুর্গাবতী ভাবির বাড়িতে রাজগুরু আর ভগৎ সিংয়ের আশ্রয়ের ব্যবস্থা করেন সুখদেব থাপার। ইতিমধ্যে চুল কেটে ফেলেছেন সর্দার ভগৎ সিং, পোশাক বদলে হয়ে গিয়েছেন ভারতীয় সাহেব। এই সদস্যরা যারা দুর্গাবতীকে দুর্গা ভাবি বলে ডাকতেন, আর এই জন্য তিনি দুর্গা ভাবি নামেও পরিচিত। বেশি দিন লাহোরে থাকা নিরাপদ নয়, তাই দুর্গা ভাবি পরিকল্পনা মতো এই 3 জন খুব ভোরের ট্রেনে কলকাতার দিকে রওনা দিলেন। পরিকল্পনা অনুযায়ী ভগৎ সিং 2টি ফার্স্ট ক্লাসের এবং একটি থার্ড ক্লাসের টিকিট কাটেন। ফার্স্ট ক্লাসে ভগৎ ও দুর্গাবতী ভাবি স্বামী স্ত্রী পরিচয় করে সন্তান নিয়ে ওঠেন, আর রাজগুরু মালপত্র নিয়ে ওঠেন তাদের চাকরের পরিচয়ে। দুজনের কাছে ছিল গুলি ভরা রিভলভার। সরাসরি কলকাতায় এলে ধরা পড়তে পারেন বলে তারা কানপুরে নেমে চলে যান লখনৌ। সেখান থেকে রাজগুরু যান বেনারস, আর দুর্গাবতী আর ভগৎ সিং আসেন কলকাতায়। তার কয়েকদিন পর দুর্গাবতী দেবী ফিরে যান লাহোরে। কুলদীপ নায়ারের মতে একই দলে থাকলেও সুখদেবের সঙ্গে ভগৎ সিংয়ের সম্পর্কে টানাপোড়েন ছিল। ভগৎ সিং ও রাজগুরু দুর্গাভাবির সঙ্গে পালিয়ে এলেও স্যান্ডার্স হত্যার পরিকল্পনা যার, সেই সুখদেব থাপার কিন্তু লাহোরে থেকে গিয়েছিলেন। তার নিশ্চিত বিশ্বাস ছিল দুর্গাভাবির সঙ্গে গভীর ব্যক্তিগত ভালোবাসার সম্পর্কে জড়িয়েছেন ভগৎ সিং। এ নিয়ে কিন্তু কলকাতায় যাওয়া, কিছুদিন থাকা, এগুলি ছিল তার সন্দেহের কারণ। সে কথা তিনি সংগঠনে প্রকাশ্যে বলেছিলেন। জানা যায়, লাহোর সেন্ট্রাল অ্যাসেম্বলিতে বোমা বর্ষণের পরিকল্পনার সময় প্রথমে যে 3 জনকে সেখানে পাঠানোর জন্য বাসা হয়েছিল তাতে কিন্তু ভগৎ সিংয়ের নাম ছিল না। HSR এর বৈঠকে একসময় সুখদেবী ওই অপারেশনের জন্য ভগৎ সিংয়ের নাম প্রস্তাব করেন। এই নিয়ে ভগৎ সিং প্রশ্ন তোলার সময় সুখদেব খোঁচা দিয়ে বলেন, বিপ্লবের পথে থেকে তোমার কোনো ভূমিকাই নেই, তুমি একজন সুন্দরী মহিলা সুদৃশ্য কেশরাশির ছায়ায় হারিয়ে গেছো। নাম না করলেও সুখদেবের খোঁচাটা ছিল দুর্গাভাবির দিকেই, যিনি লাহোর থেকে কলকাতার ট্রেনে সফরের সময় ভগৎ সিংকে স্বামীর পরিচয় দিয়ে কানপুরে যান এবং কয়েকদিন থেকে ফের লখনৌ হয়ে কলকাতা পর্যন্ত সফর করেন। কুলদীপ নায়ার লিখছেন, ভগৎ সিংয়ের জনপ্রিয়তা সুখদেব ঈর্ষান্বিত ছিলেন।
সিপিআই নেতা বিশ্বামিত্র উপাধ্যায় একান্ত আলাপচারিতায় বলেছেন, সেই সভাতেই ভগৎ সিং ঘোষণা করেন যে লাহোর অ্যাসেম্বলিতে বোমাবর্ষণে তিনি নেতৃত্ব দেবেন। সুখদেবের এই খোঁচায় তিনি যে আহত সিং ভগৎ সিং সে কথা কেবল দুর্গা ভাবিকেই বলেছিলেন। দুর্গা ভাবি যার পরনায় চেষ্টা করেছিলেন ভগৎ সুখদেব রাজগুরুদের প্রাণ রক্ষার। মনে মনে তিনি ভগৎ সিংকে সত্যিই ভালোবেসেছিলেন প্রিয় বিপ্লবী হিসেবে। তিনি নিজের সোনার গয়না সে সময় ৩,০০০ টাকায় বিক্রি করে ভগৎ সিংদের বাঁচানোর চেষ্টা করেছিলেন। অনশনে মৃত বিপ্লবী যতীন্দ্রনাথ দাসের মরদেহ নিয়ে কলকাতার মিছিলে তিনি লাহোর থেকে এসে যোগ দিয়েছিলেন। নিজেই ভগৎ সিংদের মামলার বিচারক লর্ড হেলিকে হত্যার চেষ্টাও করেন, কিন্তু ব্যর্থ হন। দুর্গাবতীকে গ্রেপ্তার করা হয়। সেই অপরাধে তিনি ৩ বছর কারাদণ্ড ভোগ করেন। পরে স্বামীকে নিয়ে তিনি আরেক বিপ্লবী সতীর্থ দিল্লির কুতুব রোডে হিমালয়ান টয়লেটস নামে কোম্পানি চালু করেন। স্বাধীনতার পর দুর্গাবতী দেবী বা দুর্গা ভাবি স্বেচ্ছায় নিজেকে রাজনীতি জগৎ থেকে সরিয়ে নেন। গাজিয়াবাদে এসে বসবাস শুরু করেন। পরে লখনৌতে এসে স্কুল খোলেন। ১৯৯৯-এর ১৫ই অক্টোবর অনেক দুঃখ বুকে নিয়ে তিনি প্রয়াত হন। ভগৎ সিংকে সত্যিই তিনি ভালোবেসেছিলেন। সেই ভালোবাসায় সুদৃশ্য ভ্রমর কৃষ্ণ কেশরাশির আড়ালে লুকোনোর ভালোবাসা ছিল না, ছিল এক বিপ্লবীর প্রতি আরেক বিপ্লবীর আন্তরিক ভালোবাসা। ভগৎ সিংদের ফাঁসি তিনি মেনে নিতে পারেননি। বিশেষ করে তার নামে খোঁচা দিয়ে লাহোর অ্যাসেম্বলি অভিযানে ভগৎ সিংকে যেতে প্ররোচিত করা একেবারেই মানতে পারেননি। একবার ভগৎ সিংয়ের ভাইকে তিনি বলেছিলেন, বিপ্লবীরাই যদি বিপ্লবীদের অন্তর থেকে না চেনে, না বোঝে, তাহলে কি বিপ্লব সম্ভব হয়?